আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5 অভিযোগ, অনুপস্থিতিতেও চলবে বিচার। বিক্ষোভকালে সচিবালয় কর্মচারী নেতারা আমরা আঙুল পাকা করলে খবর আছে। রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তারেক রহমান, বিএনপি। অন্তর্বর্তী সরকারের 10 মাসে আইপিও শূন্য পুঁজিবাজার। মির্জা ফখরুল ব্রাজিল রাষ্ট্রদূত বৈঠক। বাংলাদেশে আওয়ামী লীগ নেই প্রেস সচিব। লিবিয়ায় আটকে পড়া 158 বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ, অবরুদ্ধ সমন্বয়ক। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তনে যা বলছে জাতিসংঘ। সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান দিয়ে চাকরি ছাড়তে বাধ্য হলেন ইমাম। অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প। ফের যান্ত্রিক ত্রুটি, এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় জরুরি অবতরণ। ভারতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে বিজেপির বিক্ষোভ। ইরানে হামলায় 21 মুসলিম দেশের নিন্দা, যুদ্ধবিরতির আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের গুরুতর 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচারে মুখোমুখি করার প্রক্রিয়া জোরদার হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজিরা নিশ্চিত করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। যদি আগামী 24 জুনের মধ্যে তারা ট্রাইব্যুনালে হাজির না হন, তবে তাদের পলাতক দেখিয়ে অনুপস্থিতিতে অভিযোগ গঠন এবং আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হবে। এই ঐতিহাসিক মামলার শুনানি প্রথমবারের মতো সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে, যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক ইমান চৌধুরী। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। এ সময় সচিবালয় কর্মচারী নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা আঙুল এখনো সোজা রাখছি, পাকা করলে খবর আছে। আজ মঙ্গলবার বেলা 11টায় কর্মচারীরা সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে মন্ত্রী পরিষদ বিভাগের নতুন ভবনের নিচে যান। সেখানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির এবং মোহাম্মদ নুরুল ইসলাম, কো মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন বলে জানিয়েছেন বিএনপি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। বৈঠকটি সফলভাবে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মনে আস্থার সঞ্চার করেছেন বলে সভা মনে করে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সভা আরো মনে করেন, বহুকাঙ্ক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের পুঁজিবাজার দীর্ঘ সময় ধরেই সংকটময় পরিস্থিতি পার করছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 10 মাস অতিক্রান্ত হলেও কোনো নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। যদিও রাজনৈতিক পরিবর্তনের পর কিছুদিন সূচকে সাময়িক উত্থান দেখা গিয়েছিল, তবে তা স্থায়ী হয়নি। 2024 সালের মাঝামাঝি সরকার পরিবর্তনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে পরিবর্তন আসে। নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ছিল 5775 পয়েন্টে, কিন্তু এরপর কেটে গেছে 10 মাস, বাজারে গতি ফেরেনি, বরং বিনিয়োগকারীদের আস্থা আরো দুর্বল হয়েছে। এই সময়ের মধ্যে একটিও নতুন আইপিও অনুমোদিত হয়নি, বরং বাতিল করা হয়েছে 17টি কোম্পানির আবেদন, যা দেশের পুঁজিবাজার ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস। মঙ্গলবার বেলা 11টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তিনি জানান, বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন।
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের সংগঠিত কোনো কাঠামো বা সক্রিয় উপস্থিতি নেই। দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে চলে গেছেন এবং দলীয় কার্যক্রম কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের কোনো মিছিল বা কার্যক্রম চোখে পড়ে না। অনেকে অন্য দলে যোগ দিয়েছেন আর অনেকেই দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। তিনি দাবি করেন, দলটির অনেক নেতা অর্থ পাচারের মাধ্যমে বিদেশে পাড়ি দিয়েছেন। তারা এখন দেশের বাইরে বসে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নানা বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের ভেতরে তাদের উপস্থিতি বা প্রভাব নেই বললেই চলে। প্রেস সচিব আরো বলেন, দীর্ঘ প্রায় 16 বছর ক্ষমতায় থেকে খুন, গুম, দুর্নীতি সহ নানা অপকর্মে লিপ্ত থাকার কারণে জনগণের মধ্যে দলটির প্রতি সহানুভূতি বা সমর্থন আর অবশিষ্ট নেই। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় আটকে পড়া 158 বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর 5:20 তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ট্রিপলি তাজুরা ডিটেনশন সেন্টারে আটকে পড়া 158 বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। রংপুরের পীরগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে অবরুদ্ধ করে বিচারের দাবি জানিয়েছে সহযোদ্ধা শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, সেখানে অবস্থান করা ফারদিন এহসান মাহিমকে 40 থেকে 50 জন শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা মাহিমের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশে আইনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 59তম অধিবেশনে দেওয়া এই ভাষণে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভলকার টুর্ক বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে দেখে অনুপ্রাণিত বলে জানিয়েছেন। তিনি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে অর্থবহ সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে রাজনৈতিক দল ও সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, এ ধরনের পরিবর্তন সংগঠন করার স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অন্যায্যভাবে সীমিত করে। মসজিদে সুদ, ঘুষ ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে বয়ান দেওয়ায় মুসল্লিদের তোপের মুখে চাকরি ছেড়েছেন ইমাম। সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের চিকনি সরকারপাড়া জামে মসজিদে জুমার নামাজ আগে বয়ান দিতে গিয়ে মুসল্লিদের কাছে লাঞ্ছিত হন হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম নামের ওই ইমাম। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ। জানা যায়, প্রায় বছর 4 আগে সাদুল্লাপুর উপজেলার চিকনি সরকারপাড়া জামে মসজিদে ইমামতির দায়িত্ব পান উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামের মজলুম মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে মুসল্লিদের উদ্দেশ্যে জুলুম নির্যাতনের বিরুদ্ধে বয়ান দেয় তাকে রাজাকারের বাচ্চা আখ্যায়িত করে গালি দেওয়া হয়। মসজিদের কিছু দায়িত্বশীল ব্যক্তি ওই গালি দেন বলে অভিযোগ ওঠে। এরপর কিছুদিন আগে সুদ ঘুষের বিরুদ্ধে মসজিদে বয়ান দেন ইমাম হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম। এতেও ক্ষিপ্ত হয়ে ওঠেন কতিপয় মুসল্লি। তখন থেকে এই ইমামকে সরানোর জন্য বিভিন্ন অপকৌশল চালানো হয়। গেল রমজানে তারাবির নামাজ পড়াতে না দেওয়া সহ অন্যান্য সামাজিক বিষয়ে ইমামকে বঞ্চিত করা হয়। কানাডায় চলমান G7 সম্মেলন শেষ না করেই দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পথ অবলম্বন করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি মার্কো রুবিও। ট্রাম্পের দ্রুত দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি বলছে, ট্রাম্পের তড়িঘড়ি করে কানাডা থেকে দেশে ফেরার বিষয় এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলেছেন, G7 সম্মেলন শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ফিরে আসার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান ঘটনা। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশে ফেরার আগে সোমবার ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে বলেছেন, অবিলম্বে তেহরানের বাসিন্দাদের শহরটি ছাড়তে হবে। তবে তিনি কেন এই সতর্কবার্তা দিয়েছেন তা স্পষ্ট করেনি। ট্রাম্পের কানাডা ত্যাগের পর G7 নেতারা এক বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানাননি, উল্টো ইসরায়েলের পক্ষ নিয়েছেন। ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তে 141 যাত্রীর প্রাণহানির পর আবারও যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছেন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। মঙ্গলবার ভোরে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিলে যাত্রীরা কলকাতায় বিমান থেকে নামতে বাধ্য হন। দেশটির গণমাধ্যম হিন্দু ও হিন্দুস্তান টাইমস জানাচ্ছে এমন তথ্য। জানা যায়, সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় হয়ে মুম্বাই যাচ্ছিল ওই উড়োজাহাজটি, কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। পরে দ্রুত অবতরণ করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।
গত ৮ জুন সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে এক দর্শনার্থীকে আটকে মারধর করার অভিযোগ ওঠে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই ঘটনা ভারতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ করেছে বিজেপি। সোমবার দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। তবে সব জায়গাতেই বিক্ষোভ মিছিল দূতাবাসে পৌঁছার অনেক আগেই আটকে দেওয়া হয়েছে। ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলায় ২১টি মুসলিম দেশের একটি জোট তীব্র নিন্দা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মিশরের নেতৃত্বে গঠিত জোটটি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে ইঙ্গিত করে বলা হয়, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় কোনো পক্ষ যেন ছাড় না পায়। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত না হলে তা ভয়াবহ সংঘাতের রূপ নিতে পারে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।